যখন 1983-তে ইনকলাব সিনেমা অমিতাভ বচ্চন সাইন করেছিলেন, এবং ঠিক সেই সময় রাজেশ খান্না অমিতাভ বচ্চনকে ফ্লপ করার জন্য কি পলিটিক্স করেছিলেন, সেই বিষয় নিয়ে আজকে আমার এই প্রোগ্রামটা শুরু করব। বন্ধুগণ, আমি বিশ্বজিৎ শুরু করছি আজকে আমার প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, আপনারা জানেন অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্নার মধ্যে বরাবরই একটা প্রতিদ্বন্দ্বিতা চলছিল। রাজেশ খান্না একসময় সুপারস্টার ছিলেন। ইনফ্যাক্ট রাজেশ খান্না হিন্দি সিনেমার প্রথম সুপারস্টার ছিলেন, কিন্তু রাজেশ খান্নার সেই সুপারস্টারডমকে ছিনিয়ে অমিতাভ বচ্চন পরবর্তী সুপারস্টার হয়ে গিয়েছিলেন, এবং তারপর অমিতাভ বচ্চন কখনো পিছে ঘুরে দেখেননি। রাজেশ খান্না কখনো সেই সুপারস্টারডম আর ফিরে পাননি কখনো। অমিতাভ বচ্চনের যে দবদবাটা পুরো 70s-এ, মানে আফটার 74, 73, 74, অমিতাভ বচ্চনের যে কেরিয়ার গ্রাফটা ঊর্ধ্বে গিয়েছিল, সেটা কখনো রাজেশ খান্নার থেকে পিছিয়ে যায়নি, এবং সেটারই বদলা নেওয়ার জন্য রাজেশ খান্না একটা ডার্টি পলিটিক্স করে ফেলেন অমিতাভ বচ্চনের এগেনস্টে। কথাটা বলছি 1983, যখন রাজেশ খান্নার পরপর দুটো সিনেমা সুপার ডুপার হিট হয়ে যায়। প্রথম সিনেমা হিট হয়ে সৌতন, এবং তারপর সেকেন্ড সিনেমাটা যেটা আরও সুপার হিট হয়েছে সেটা ছিল অবতার। এবং এই দুটা সিনেমা সুপার হিট হওয়ার জন্য ওই পার্টিকুলার সময় রাজেশ খান্না আবার সেই পুরানো সময়ের যে স্টারডমটা ছিল সেটা প্রায় পেয়ে ফেলেছিলেন। আবার অন্যদিকে আমরা জানি 1982-তে কুলি সিনেমার শুটিংয়ের সময় অমিতাভ বচ্চনের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটার পর অনেক দিন অমিতাভ বচ্চন কোনো সিনেমা শুটিং করেননি। ওনার সিনেমা 1983-তে কুলি এসেছিল, কিন্তু সেটাও ওনার অ্যাক্সিডেন্টের পরে নতুন করে শুটিং করে সেই সিনেমাটাকে রিলিজ করা হয়েছিল। যাই হোক, 1983-তে রাজেশ খান্নার কেরিয়ার অত্যন্ত ঊর্ধ্বগামী হয়ে যায়। উনি সুপারস্টার আবার হয়ে যান, এবং যেহেতু অমিতাভ বচ্চন ছিলেন না ওই সময়, সেই জন্য ওনার জন্য সেই স্টারডমটা ফিরে পাওয়া অত্যন্ত সহজ হয়ে গিয়েছিল। ঠিক এই সময়ে অমিতাভ বচ্চন যখন অল্প সুস্থ হয়ে যান, তারপর অমিতাভ বচ্চন যে সিনেমাটাকে প্রথম সাইন করেন সেই সিনেমাটা ছিল ইনকলাব। হ্যাঁ বন্ধুগণ, ইনকলাবই ওনার কামব্যাক সিনেমার প্রথম ছবি যেটা উনি সাইন করেছিলেন। অ্যাকচুয়ালি ঘটনাটা এমন ছিল, 1983-তে এক তেলুগু সিনেমা আসে। সিনেমাটার নাম ছিল চক্রভিউ, যেটার ডাইরেক্টর ছিলেন বি সোমা শেখর, এবং প্রডিউসার ছিলেন এন বীরাস্বামী এবং ভি রবিচন্দ্রন। এবং সিনেমাটা অত্যন্ত হিট হয়েছিল। সাউথে এই সিনেমাটা খুব পছন্দ করা হয়েছিল।
এবং সেই দেখে সিনেমার প্রডিউসার এন ভীরাস্বামী অত্যন্ত উৎসাহিত হয়ে যান এবং প্ল্যান করেন এটার হিন্দিতে মানে বানানোর জন্য, রিমেক করার জন্য। এবং সেটার জন্য উনি প্রকাশ মেহরার সঙ্গে কথাবার্তা বলেন এবং প্রকাশ মেহরাকে এই সিনেমাটার সম্বন্ধে উনি জানান যে উনি এটাকে হিন্দিতে রিমেক করতে চান এবং উনি চাইছিলেন সেই সিনেমাটার হিরো হবে রজনীকান্ত। সব শুনে প্রকাশ মেহরা বললেন, আপনি সিনেমাটা যদি বানাতেই চান তাহলে অমিতাভ বচ্চনকে দিয়ে বানান, কারণ ওনার একটা মাস অ্যাপিল রয়েছে যেটা দর্শকদেরকে টানার জন্য মানে টানতে পারবে, ইজিলি টানতে পারবে দর্শক। তো এই প্রস্তাবে উনি অত্যন্ত খুশি হয়ে যান এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কন্ট্যাক্ট করেন, করে সব বুঝিয়ে টুঝিয়ে অমিতাভ বচ্চনকে সিনেমাটাতে সাইন করিয়ে দেন। অপোজিটে থাকে শ্রীদেবী এবং ভিলেনের রূপে ছিলেন এই সিনেমাতে উৎপল দত্ত। যাই হোক, সিনেমাটার শুটিং চালু হয় 26 অক্টোবর 1983। কিন্তু দুর্ভাগ্যবশত 1983 যে দেওয়ালির সময় এক পটাকা জ্বালানোর সময় অমিতাভ বচ্চনের হাতে আগুন ধরে যায় এবং ওনার হাত খারাপভাবে জ্বলে যায়। তার ফলে ওনাকে ডাক্তারের পরামর্শ নিতে হয় এবং ডাক্তার সব দেখে ওনাকে বলেন, আপনাকে কমসে কম 3 মাসের জন্য রেস্টে থাকতে হবে। আপনি আগামী তিন মাস কোনো সিনেমা করতে পারবেন না, কোনো শুটিং করতে পারবেন না। মানে নভেম্বরের 1983 নভেম্বর, 83 ডিসেম্বর এবং 1984 জানুয়ারি পর্যন্ত কোনো সিনেমার শুটিং আপনি করতে পারেন। আপনি যদি সিনেমা শুটিং করেন তাহলে আপনার অত্যন্ত ক্ষতি হবে। তো সেটা শুনে অমিতাভ বচ্চন সেইভাবেই এগোতে থাকলেন, ভাবলেন যে না, আমি 3 মাসের জন্য রেস্ট নেব এবং অ্যাকর্ডিংলি শুটিং টুটিং বন্ধ করা হয়ে যায়, উনি রেস্টে থাকেন। কিন্তু সেই কথাটা রাজেশ খান্নার মাথায় মানে ঢুকে যায়, মানে রাজেশ খান্না এই খবরটা পেয়ে যায়। অন্যদিকে কি হলো, 1983তেই এক তেলুগু সিনেমা আসে। সিনেমাটার নাম ছিল এমএলএ ইন্দু কন্ডালু, এমএলএ ইন্দু কন্ডালু, এবং যেটার ডাইরেক্টর ছিলেন ডি হিমাবিন্দু। এবং সেই সিনেমার ডাইরেক্টর বা রাইটার ছিলেন দসারি নারায়ণ রাও। সেই সিনেমার রাইটার ছিলেন দসারি নারায়ণ রাও এবং হিরো ছিলেন দসারি নারায়ণ রাও। উনি যেহেতু উনি সিনেমাটা দসারি নারায়ণ রাও সিনেমাটা বানাচ্ছিলেন তখন, আর তেলুগু ভাষায় সিনেমাটা অত্যন্ত হিট হয়। দুটা সিনেমারই মানে চক্রবিহু এবং এই যে এমএলএ ইন্দু কন্ডালু সিনেমাটা, দুটারই মোটামুটি সিনেমার স্টোরির লাইন অলমোস্ট সেম। দুটাতেই দেখানো হয়েছে যে কেমন করে পলিটিশিয়ানরা সৎ ব্যক্তিকে ইউজ করে এবং পরে সেই সৎ ব্যক্তিকে কেমন করে ফসানো হয় সেই জিনিসটার উপরে সিনেমাটা। মানে
পলিটিক্যাল ডার্টি গেমের উপর সিনেমাটা ছিল, দুটা সিনেমারই মোটামুটি, দুটা সিনেমারই স্টোরি লাইনের মোটামুটি সেম, অলমোস্ট সেম ছিল। পলিটিক্যাল ডার্টি গেমের উপর দুটা সিনেমা ছিল। তো উনি এটার যে ডাইরেক্টর বা মানে উনার যে সিনেমার হিরো দাসারি নারায়ণ রাও, উনি এই সিনেমার সাফল্য লাভের পরে উনি অত্যন্ত উৎসাহিত হয়ে যান এই সিনেমাটাকে হিন্দিতে রিমেক করার জন্য, এবং উনি প্রস্তাব নিয়ে অমিতাভ বচ্চনের কাছে যান। কিন্তু অমিতাভ বচ্চন এই সিনেমাটা করতে রাজি হন নাই। তারপর উনি দিলীপ কুমারের কাছেও যান, দিলীপ কুমারও এই সিনেমাটা করতে রাজি হন নাই। তারপর কিছুদিন পর যখন উনি শুনতে পেলেন যে অমিতাভ বচ্চন টি রাওয়ের নির্দেশনায় ইনক্লাব ছবিটা সাইন করে ফেলেছেন, তখন ওনার অত্যন্ত খারাপ লাগলো, এবং উনি তৎক্ষণাৎ রাজেশ খান্নার সঙ্গে কন্ট্যাক্ট করে রাজেশ খান্নাকে সাইন করিয়ে সিনেমাটা ফ্লোরে নিয়ে আসলেন এবং সিনেমাটা লঞ্চ করে দিলেন। নভেম্বর মাসে 11 নভেম্বর 1983 সিনেমাটার শুটিং স্টার্ট হয়ে যায়, এবং ওই সময়টার ফায়দা ওঠানোর জন্য রাজেশ খান্না উনার পুরো শক্তি লাগিয়ে দেন যাতে অমিতাভ বচ্চনের ইনক্লাবের আগে এই সিনেমাটা রিলিজ হয় এবং ইনক্লাবকে খারাপভাবে ক্ষতি করা যায়। সেটা ভেবে উনি এই সিনেমাটা সাইন করেন এবং 10 দিনের শুটিং শিডিউল কন্টিনিউয়াসলি উনি দিয়ে দিলেন এই সিনেমাটাকে, আজ কা এমএলএ রাম অবতারকে। এই সিনেমাটার নাম ছিল আজ কা এমএলএ রাম অবতার। তো সিনেমা ডাইরেক্টর সেম, একই আগের ওই সিনেমাটাতে যে ছিলেন সেম একই ডাইরেক্টর এই সিনেমাটা বানাচ্ছিলেন, এবং প্রডিউসার ছিলেন কান্তি কুমার। তো সিনেমাটা শুটিং হয়ে যায়। যখন এই সিনেমাটা শুটিং হয়ে যায় তখন সেই খবরটা এই যে চক্রভিউর ডাইরেক্টর এন বীরাস্বামী উনার কানে পৌঁছে যায়। তখন উনি অত্যন্ত বিচলিত হয়ে যান এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ফোনে কথা বলেন যে রাজেশ খান্না তো সেম স্টোরি নিয়ে অলরেডি সিনেমা স্টার্ট করে দিয়েছে, এই সিনেমাটা যদি আমাদের আগে রিলিজ হয়ে যায় তাহলে তো আমাদের এই সিনেমাটার অত্যন্ত প্রবলেম হয়ে যাবে, এটার উপর প্রভাব পড়বে। এটা শুনে অমিতাভ বচ্চন খুব বেশি ইন্টারেস্ট দেন নাই। উনি ভেবেছেন কি আর হবে, দুটা আলাদা আলাদা সিনেমা, দুজন আলাদা আলাদা হিরো, তো উনি বেশি গুরুত্ব দেন না। কিন্তু সাউথের ওরা মানে সিনেমার যে প্রডিউসার ডাইরেক্টর ওনারা এটা নিয়ে অত্যন্ত চিন্তিত, এবং ওনারা অমিতাভ বচ্চনের সঙ্গে মিলতে চলে আসেন বোম্বেতে। এন বীরাস্বামী, বি রবিচন্দ্রন এবং ডাইরেক্টর টি রামারাও এবং সঙ্গে এ পূর্ণচন্দ্র রাও সবাই চলে আসেন। তো অমিতাভ বচ্চনকে বোঝানোর চেষ্টা করেন যে সিনেমাটা আমরা শুটিং আপনার শুরু করতেই হবে। প্রথম অমিতাভ বচ্চন এটাকে বেশি ইম্পর্টেন্স দেন নাই, কিন্তু পরে ভাবলেন যে আরে কথা সত্যি, টি রামারাওর নির্দেশনে এই সিনেমাটা হচ্ছে, উনি অত্যন্ত মানে খুব ভালো ডাইরেক্টর টি রামারাও, আর ওনার সঙ্গে যদি আমি সহযোগিতা না করি তাহলে তো সিনেমাটা সত্যি সত্যি মার খেয়ে যাবে। অন্যদিকে রাজেশ খান্নার চাল চলছিল যে এই অমিতাভ বচ্চনের যে 3টা মাস উনি যে রেস্টে থাকবেন এর মধ্যে ওই সিনেমাটার পুরো শুটিং করে উনি রিলিজ করে দিতে, এর জন্য ওনার সম্পূর্ণ ডেট এই সিনেমাটাকে দিয়ে দেন, বাকি সব সিনেমা ছেড়ে। এদিকে আবার রাজেশ খান্নার তখন খুব ভালো সময় যাচ্ছিল, ওনার পরপর দুটা সুপার ডুপার হিট হয়ে যায় সিনেমা, যেমন সৌতন এবং অবতার। এবং সেই অবতারের যে সফলতাকে কাজে লাগানোর জন্য উনি বললেন এই সিনেমার হিরোইন হবে
শাবানা আজমি, নামটাও রাখলো মানে মোটামুটি রাম অবতার, মানে অবতারের অবতার নিয়ে সিনেমাটার নামটাও দিয়ে দিলেন। মানে অবতারের যে সাফল্য এটাকে এনক্যাশ করার জন্য উনি নামটাও টাইপের দিয়ে দিলেন, হিরোইনও নিয়ে নিলেন সেম করে সিনেমাটা স্টার্ট করে দিলেন। সিনেমাটা শুটিং শুরু হয়ে গেল। যখন অমিতাভ বচ্চনের পর দিকে বুঝতে পারলেন যে আরে এটা তো ওনার প্রবলেম, তখন অমিতাভ বচ্চন কী করলো যে টিরা মারাওকে বললো তুমি শুটিং স্টার্ট করে দাও, আমি আসছি, আমি সিনেমা করবো। উনি 3 মাসের ছুটি না নিয়ে উনি 21 নভেম্বর সাউথে মাদ্রাজে চলে আসেন এবং ইনক্লাবের শুটিং স্টার্ট করে দেন। এবং ইনক্লাবের জন্য উনি পুরো নিজেকে ডেডিকেট করে দেন, যাতে মানে ওদের এই দুটো সিনেমার অত্যন্ত কম্পিটিশন হবে, মানে দুজনেই মানে বাকি সব অন্য সিনেমার শুটিং টুটিং ছেড়ে এই সিনেমাতেই যোগ দেন। অন্যদিকে আবার ঠিক এই একই সময় অমিতাভ বচ্চনের সরাবিরও শুটিং হওয়ার কথা চলছিল, কিন্তু উনি প্রকাশ মেহরাকে বুঝিয়ে বললেন যে এই ব্যাপার, এর জন্য আমি সরাবিটাকে একটু স্থগিত রাখছি। তারপর সিনেমাটা শুটিং করলো, করার পরে সিনেমাটা দুটাই সিনেমা রিলিজ হলো। আলটিমেটলি ইনক্লাব আগেই রিলিজ হলো। ইনক্লাব রিলিজ হওয়ার ডেট ছিল 25 জানুয়ারি 1984 বা 27 জানুয়ারি, দুটার মধ্যে যে কোনো একটা ডেট হবে। তো জানুয়ারি মাসের 25 তারিখে সিনেমাটা রিলিজ হয়ে যায় 1984। অন্যদিকে আবার আজকা এমএলএ রাম অবতার ট্রেও সেন্সার থেকে সার্টিফিকেট পেয়ে যায়, সেন্সার ওকে ছেড়ে দেয় 1984-এ 21 জানুয়ারি, মানে ইনক্লাব থেকে কয়েকদিন আগে, 3-4 দিন আগে। কিন্তু কোনো কারণবশত এই সিনেমাটা রিলিজ হতে হতে মার্চ মাসে গিয়ে হয়, 1983 মার্চ মাসে। লোকে বলে অমিতাভ বচ্চন যেহেতু ইন্দিরা গান্ধীর সঙ্গে ভালো রিলেশন ছিল, এর জন্য আজকা এমএলএ রাম অবতারকে সেন্সার বোর্ড থেকে কিছুদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল, যাতে আজকা এমএলএ রাম অবতার পরে রিলিজ হয়। এবং দুটা সিনেমাই 2 মাসের অন্তরে চলে আসে। 1983 জানুয়ারি মাসের 27 তারিখ বা 25 তারিখ, ডেটের একটু মতভেদ আছে। তো যাই হোক, আমি এটাকে 27 তারিখ হতে লাগে, কারণ 27 তারিখ ফ্রাইডে ছিল, তার মানে ফ্রাইডেতে সিনেমা রিলিজ হয়। তো আমি ধরছি 27 জানুয়ারিতে রিলিজ হয়েছিল 2083। অন্যদিকে আবার 2 মাস পরে রিলিজ হয় আজকা এমএলএ রাম অবতার। অলদো 21 জানুয়ারি 1984-এ ওইটার সেন্সারশিপ থেকে ডিক্লারেশন পেয়ে গেছিলো, সিনেমার সার্টিফিকেট পেয়ে গেছিলো, কিন্তু সিনেমাটা রিলিজ হতে হতে কেন 2 মাস বেশি লাগলো সেটা এখন পর্যন্ত জানা যায়নি। যাই হোক, সিনেমার দুটাই রিলিজ হলো, মার্কেটে আসলো, কিন্তু দুটা সিনেমাই আলটিমেটলি বেশি কামিয়াব হতে পারলো না। ইনক্লাব বলে যে এভারেজ হিট হয়েছিল, কিন্তু আজকা এমএলএ রাম অবতার সম্পূর্ণরূপে ফ্লপ হয়ে গিয়েছিল। কিন্তু আজকা এমএলএ রাম অবতারের রাজেশ খান্নার রোল অত্যন্ত মানে খুব ভালো হয়েছিল, ওনার রোলটা। আপনারা যদি কখনো দেখবেন সিনেমাটা অত্যন্ত ভালো হয়েছিল। সিনেমার গতি তো আপনারা জানেনই যে আজকা এমএলএ রাম অবতার ফ্লপ হয়ে গিয়েছিল। অলদো সিনেমার সব কিছু ভালো ছিল, সিনেমার সঙ্গীতকার ছিলেন বাপ্পি লাহিড়ী, আর বাপ্পি লাহিড়ীর ওই সময়ে জমানা চলছিল। 1983-84-এ ওনার একের পর এক সুপারহিট সিনেমার গান এসেছিল, মাওয়ালি, তোহফা, হিম্মতওয়ালা, এইরকম অনেক সিনেমা, শরাবি।
মিউজিক দিয়ে বাপ্পি লাহিড়ী তখন 1 নম্বর মিউজিক ডাইরেক্টর হয়ে গেছিলেন। কিন্তু তথাপিও এই সিনেমার কোনো গানও বেশি হিট হয় নাই। অন্যদিকে ইনক্লাবের মিউজিক ডাইরেক্টর ছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারলাল, আনন্দ বক্সী ছিলেন ওটার লিরিসিস্ট। ইনক্লাবের গানও খুব একটা বেশি হিট হয় নাই। একটা গানই আছে একটু হিট হয়েছিল, গানটা হলো গিয়ে सारे बदन में जहर खो गया बिच्छुलर गया बिच्छुलर गया, এই গানটা একটু একটু হিট হয়েছিল। আর একটা গান ছিল, এটাও কিশোর কুমারের আওয়াজে, এটাও মোটামুটি চলেছিল। গানটা হলো গিয়ে अभिमन्यु चक्रव्यूह में फंस गया है तू। এই দুটো গান মোটামুটি হিট হয়েছিল। বাকি সব কিছু ভালো ছিল সিনেমাটার। ইনক্লাবের ইনক্লাবের মশালাদার সিনেমাটা ছিল, সিনেমাটা দর্শকদের ভালো লেগেছিল, কিন্তু সেইভাবে হিট হয়নি যতটুকু ওরা ভেবেছিল। তো বন্ধুগণ, আমি আজ আমার প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনারা আপনাদের কমেন্ট আমাকে জানাতে পারবেন। আপনারা যদি এই দুটো সিনেমা দেখে থাকেন, প্লিজ আমাকে কমেন্ট বক্স জানাবেন আপনাদের এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা ভালো লেগেছিল। তো বন্ধুগণ, আজ আমি এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। নমস্কার, গুড নাইট, খুদা।